সকলকে স্বাগত জানাই। আমরা রাশিবিজ্ঞানে চলে এসেছি। রাশিবিজ্ঞানের দুটো ক্লাস আগে হয়ে গেছে, আমরা তৃতীয় ক্লাসে পড়েছি। সেই তৃতীয় ক্লাসে বসে দেখি 11.2 এর আমরা 2 অঙ্ক থেকে করব। কি বলেছে, মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখল। সেই ছক থেকে আমাদের এই যে তথ্য নিয়ে এসেছে পরিসংখ্যান তথ্য, সেই তথ্যটাকে আমাদের আয়তলেখর মাধ্যমে প্রকাশ করতে হবে। আয়তলেখ, হ্যাঁ, তা সে আগের দিন শিখেছে আমরা কিছুটা আয়তলেখ কীভাবে করতে হয়। তাহলে প্রথমে তথ্যগুলোকে আমরা লিখে নেব। হ্যাঁ, উপর নিচেও লিখে নিতে পারি, সাইডেও লিখে নিতে পারি, যেমন করে খুশি লিখতে পারি। আমি উপর নিচে লিখছি, জায়গাটা কম লাগবে। অঙ্কটাকে আমাদের উত্তর করতে গেলে আমাদেরকে আর একবার এরকম লিখে নেব। হ্যাঁ, লিখে নিয়ে করা উচিত আমাদের। এটা প্রথমটা হবে উচ্চতা, এটা সেমিতে। আর এটা কি আছে, বন্ধুদের সংখ্যা, বন্ধুদের সংখ্যা। আচ্ছা, কি কি? উচ্চতা হচ্ছে 136 থেকে 142, তারপরে 142 থেকে 148, 148 থেকে 154, 154 থেকে 160, 160 থেকে 1 2 3 4 5 5টা 60 থেকে 166, এই আছে তো 42। হ্যাঁ, তার পরিসংখ্যাগুলো লিখে নিয়ে এখানে 12, এটা হচ্ছে 18, এটা 26, এটা 14, এটা 5। আচ্ছা, প্রথম কাজ হলো আমাদের যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যটাকে আমরা সে কলাম ওয়াইজ করতে পারি বা রো ওয়াইজও করতে পারি। আমরা কলাম ওয়াইজই করে নিলাম, সেটাকে লিখে নিলাম, কারণ এর আর কিছু করার নাই। এরপরে আমাদের গ্রাফের কাজ আছে। হ্যাঁ, আয়তলেখ গঠন করতে গেলে এখানে যা তথ্য দেওয়া আছে এই তথ্যটাকে একবার লিখে নেব। এটাই দেওয়া আছে দেখো প্রশ্নের মধ্যে। এখান থেকে আমরা এবার চলে যাব কোথায়, গ্রাফে চলে যাব। হ্যাঁ, গ্রাফে আমরা প্রথমে দুটো অক্ষর এঁকে নেব। অক্ষর আঁকতে গেলে আমি বলেছিলাম যে শুধু প্রথম পাদটুকু আমাদের লাগবে কাজে। হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পাদে কোনো অতটা দেখানোর দরকার নেই, জাস্ট ওটা আমরা একটা ইন্ডিকেট করে রাখবো। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমাদের শুধু প্রথম পাদটুকুই কাজে লাগবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পাদে কোনো কাজ নাই। ওই জন্য আমরা জাস্ট আমাদের প্রথম পাদটাকে আমরা হাইলাইট করে রাখবো, বেশি করে দেখাবো, জায়গাও লাগবে প্রচুর আমাদের। এবার খেয়াল করে দেখো, আগের দিন আমরা যে আয়তলেখ করেছিলাম সেটা কিন্তু 0 থেকে শুরু হয়েছিল, কিন্তু এর আয়তলেখ শুরু হবে কোথা থেকে, 136 থেকে, তাই তো? তাহলে আমরা যদি 136 ঘর চলে যেতে চাই তাহলে তো প্রচুর জায়গা লেগে যাবে, আমাদের গ্রাফের মধ্যে কোনো জায়গাই পাবো না। এই কারণে এইটাকে আমরা কিভাবে করব দেখো, 5-এর ঘরে যেটা, হ্যাঁ, যেখানে 5-এর ঘর আছে আমার বা 10-এর ঘর, যা করছি 5-এর ঘরেই করছি আমি। 10 তাহলে 50টা তো। আচ্ছা, 10 10 20 30 40 50, 10-এর ঘরে করলে হবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমি 10-এর ঘরেই করলাম। 5 তারপর 10, 10-এর যেটা, এটা 10-এর ঘর, এটা 20-এর ঘর, এটা 30-এর ঘর, এটা 40-এর ঘর, এটা 50-এর ঘর। অ্যাকচুয়াল গ্রাফের যে অ্যাকচুয়াল ঘর যেটা, এটা 10-এর ঘর। তার মানে মাঝে এটা 5-এর দাগ আছে, একটা মোটা হালকা মোটা দাগ। এটা 10-এর দাগ, এটা 20-এর দাগ, এটা 30-এর দাগ, এটা 40-এর দাগ, এটা 50-এর দাগ। আচ্ছা, আমরা কি করব, এই 10-এর দাগ যেখানে সেখানে শুরু করব 136 দিয়ে, 136। তারপরে এখানে যাব কত, 142। তারপরে 30-এর দাগে যাব কত, 148। তারপরে যাব কত, 154। তারপরে যাব কত, 160। আমাদের আরেকটা লাগবে, আর তারপরে যাব কত, 166। এবার আমরা দেখো
হঠাৎ করে 136 থেকে শুরু করলাম, তাহলে তার আগে বিন্দুগুলো তো দেখাচ্ছি না, দেখাচ্ছি কি? দেখাচ্ছি না। তাহলে আমরা 10-এর দাগে 136 লিখেছি, 20-এর দাগে কি লিখেছি? 142। তার মানে 10-এ 10 করে এগাচ্ছে, আর 136 142 পরপর যা আছে আমরা বসিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই কারণে যেহেতু আমরা শূন্য থেকে শুরু করলাম না, সেই জন্য এখানে একটা কি করতে হবে? ভগ্ন রেখা দেখাতে হবে। এরকমটা ভগ্ন রেখা মানে বুঝিয়ে দিতে হবে যে এই অংশটুকু এখানে ছিল, আছে, আমরা সেটা আঁকতে পারছি না বা আঁকার মতো স্কোপ নাই আমাদের। ব্যাপারটা মাথায় ঢুকলো সবার? মানে তার আগের বিন্দু কত হতো? 136 থেকে 6 বাদ, এগুলো সব তো 6 6 করে আছে, ওই 30, 130টা আমার কোথায় হতো? এর আগে 130, তার আগে আরো 124, তার আগে 118, এইভাবে সব বিন্দুগুলো আসতো। সেই বিন্দুগুলো আমরা এক জায়গায় আমরা ঘনীভূত করে দিলাম, বোঝানো হলো একটা ভগ্নরেখা দেখিয়ে। হ্যাঁ, এই ভগ্নরেখা দেখালে আমাদের আর আগের বিন্দুগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই। এবার আমরা পরপর প্রথমে কত? 136 ও 12 গুণবো, আয়তরেখার ধর্ম এটাই 136-এ। আচ্ছা, এইদিকে আমরা যেমন যেমন আছে তেমন নিয়ে নিতে পারি। 26 দুগুণ 52। আমরা এক কাজ করতে পারি, দ্বিগুণ করে নিই এটা। হ্যাঁ, মানে এইদিকে যেমন এটা 10-এ, এটা 10-এর ঘরে 136, 20-এর ঘরে 142, 30-এর ঘরে 148 বসিয়েছি তো এটা। আর এখানে একটা ভগ্নরেখা দেখেছি, তাহলে x অক্ষের কাজ কমপ্লিট। y অক্ষ বরাবর আমরা কি করি? যেহেতু এগুলো খুব ছোট ছোট আছে, তাহলে আমরা কি করি? এগুলোকে দ্বিগুণ করে করি। অর্থাৎ এটা যদি 10-এর হয়, এটা 20-এর হয়, দাগ তো সেই একই থাকবে, 30, 40, 50, 60 আছে তো। আমরা কি করলাম? 12 মানে কি গুনবো? 12 দুগুণ 24 গুনবো। তাহলে এটা 10, 20, 21, 22, 23, এরকম জায়গায় আসলো 24, তাই তো। তাহলে এই সোজা এটা 24 আসলো, এটা 24, আর 142ও 24, 142ও 24 দিয়ে যোগ করে দিলাম আমরা। তাহলে কি পেয়ে গেলাম? একটা প্রথম আয়তরেখাটা পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখো 136-এও 24 গুনবো, 12 আছে বলে তার দ্বিগুণ 24 গুনবো, আমরা দ্বিগুণ করে নিয়েছি। এটা মাথায় ঢুকেছে সবার? এই স্কেলটা এই বরাবর আমরা দ্বিগুণ নিয়েছি কিন্তু। হ্যাঁ, আর 142-ও 24 গুনলাম, হয়ে গেল একটা প্রথম আয়তরেখা। তারপর চলে আসছে এবার দ্বিতীয়টা, 142-ও 18 মানে কত? দ্বিগুণ করলে কত? 36। তাহলে এটা 30, 36 মানে এই এতটুকু আসবে 36। আচ্ছা, আর 148-ও 36, 148-ও 36। দ্বিতীয় আয়তরেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। চলে আসবো এবার তৃতীয়তে। 26-এর দ্বিগুণ হয় 52, তাহলে 148-ও 52, 148-ও 52 মানে এটা 10, 10, 20, 30, 40, 50, 52 মানে এই সোজা 52, তাই তো? এরকম জায়গা 52। আচ্ছা, আর কি? 148-এ 52, 154-তেও 52, 154-তেও 52, এরকম দেখো, এটাও 52, এটাও 52 দিয়ে যোগ করে দিলাম আমরা। তাহলে কি হয়ে গেল? তৃতীয় আয়তরেখাটা কমপ্লিট হয়ে গেল। তারপর চলে আসছি 154-তে 14 দ্বিগুণ কত? 28, তাই তো? 10, 20, 30, 28 মানে এই বরাবর হবে 28। তোমার গ্রাফে ভালো বুঝতে পারবে জিনিসটা, আমার কাছে গ্রাফ নাই। 28, 160-এও 28, 160-এও 28 দিয়ে এটা যোগ করে দিলাম। মানে একটু গোল করে দেখাতে পারি, কোনো অসুবিধা নেই, ভালো হয় বিন্দুগুলা। আচ্ছা, তাহলে আমাদের চতুর্থ আয়তরেখা কমপ্লিট হয়ে গেল। চলে আসছে এবার 160-এ 5 আছে, দ্বিগুণ করে করছি সব, 5-এর মান কত? 10 আসবে, তাই তো? খুব সুবিধা হয়ে গেল 10-এ। এই 160-এও 10, 166-তেও 10, 166-তেও 10 দিয়ে এটা যোগ করে দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল? আয়তলেখগুলো কমপ্লিট হয়ে গেল, তাই তো? এগুলোকে আমরা একটা চিহ্ন দিয়ে বুঝিয়ে দিতে পারি, আলাদা আলাদা একটা চিহ্ন দিয়ে। এই একটা প্রথম আয়তলেখ, এটা হচ্ছে দ্বিতীয় আয়তরেখা। প্রত্যেকটা আলাদা আলাদা ডিস্টিংক্ট করে দিতে পারো, খুব ভালো হয়। আচ্ছা, এগুলো হয়তো এইভাবে দাগ দিলে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এক একটা এক এক রকম দিলে তাহলে এক একটা আয়তরেখা আলাদা আলাদাও বোঝানো যেতে পারে, না দিলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, এগুলো হয়তো ফোঁটা দিয়ে দিলে।
এটা যেমন সেটা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে মোট 5টা আয়তলেখ আমরা পেয়ে গেলাম, তাই তো? তাহলে কীভাবে আয়তলেখগুলো তৈরি করলাম বুঝতে পারলে সবাই? তাহলে আমরা কী করলাম দেখো, স্কেলটাকে নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর আরেকটা জিনিস আজকে এই অঙ্কটায় আমরা নতুন শিখলাম কি, যে যদি এটা 0 থেকে শুরু না হয় তাহলে তো আমাদের, যেমন এখানে 136 থেকে শুরু, 136 দেখাতে গেলে তো আমাদের বিশাল জায়গা লেগে যাবে, আমাদের এই গ্রাফিক কিন্তু জায়গা পাবো না। হ্যাঁ, এই কারণে এটাকে কি করে নিলাম, একটা ভগ্নরেখা কাজে লাগালাম। কীভাবে কাজে লাগালাম, 10-এ আমরা কি শুরু করলাম 136, তারপরে 20-তে শুরু করলাম 142, তারপরে কি শুরু করলাম 30-এ 148, 40-এ 154, তাহলে 10 ঘর যাচ্ছি আর এদিকে ক ঘর গুনছি আমরা, 6 ঘর করে গুনছি, তাই তো? তার মানে এখানে স্কেলটা হবে কি, x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 10টি বাহুর দৈর্ঘ্য, 10টি বাহুর দৈর্ঘ্য মানে কি বলতো দেখি, 6 সেন্টিমিটার। তাই ব্যবহার করেছি না আমরা, 6 সেন্টিমিটার ব্যবহার করেছি না। দেখো 136-এ 10-এ 136 দিলাম, তাহলে 20-তে কি নিয়েছি 142 দিচ্ছি, মানে 10 ঘর যাচ্ছি কিন্তু 6 সেন্টিমিটার হচ্ছে এটা, তাই না? 136 থেকে 142 কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে আমরা নিলাম x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 10টি বাহুর দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার, এবং y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর কি নিচ্ছি দেখো, বন্ধুর সংখ্যা, তাই তো? বন্ধুর সংখ্যাটা দুটো বাহুর দৈর্ঘ্য সমান একটা বন্ধু, তাই ধরছি না? তাই ধরছি তো, 12টা মানে 24টা গুনেছি, দেখো 24টা ঘর গুনেছি। তাহলে বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য, দুটি বাহুর দৈর্ঘ্য সমান একজন বন্ধু। স্কেলটা তোমাদের এইটাই শিখেছিল হয়তো, দেখবে অনেকেই জানো ঠিক মতো, তবু আমি আরেকবার বলে দিলাম। তাহলে স্কেলটা কিভাবে ব্যবহার করতে হলো, আমরা দেখো এই বরাবর বন্ধু যখন গুনছি y অক্ষ বরাবর, তখন দুটো ঘর যাচ্ছে একটা বন্ধুর জন্য। তাহলে 12 জন বন্ধুর জন্য কতগুলো ঘর গেলাম, 24টা ঘর গেলাম না? হ্যাঁ, যাতে ছবিগুলো দেখতে ভালো হয়, আমাদের দেখতে ছবিটা ভালো লাগবে দেখতে। হ্যাঁ, ওই কারণে করেছি এটা y অক্ষের স্কেল। আর x অক্ষ বরাবর স্কেল কি করেছি দেখো, 10 ঘর গেছি আর 6 সেন্টিমিটার গুনেছি, তাই বলছি না? 10-এ 136, 20 থেকে 142 হচ্ছে, অর্থাৎ গেলাম 6 সেন্টিমিটার, আর আমাদের ঘর গিয়েছে কত ঘর, এমনি গ্রাফে 10 ঘর গেছি। তাহলে কি লিখেছি ওটা, x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 10টি বাহুর দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার, তাই ধরলাম। আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে এটা ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য সমান একজন বন্ধু ধরে আমরা এই স্কেলটাকে নির্বাচন করে এগুলো বসালাম। আচ্ছা, কীভাবে করা হলে বুঝতে পেরেছি সবাই? আরেকবার বলে দিচ্ছি তবু আমি, 136-এ কত গুনবো, 12 গুনবো, এই 24 গুনবো, দ্বিগুণ করেছি। আচ্ছা, 142-ও 24 গুনবো, দুটো গুনলাম, গুনে যোগ করলাম, আয়তলেখ হয়ে গেল একটা। আচ্ছা, তারপরে 142-এ 18 গুনবো, 18 গুনবো, এই 18 দ্বিগুণ কত, 36 গুনলাম, আর এটাও 148-এ 36 গুনলাম, এটা যোগ করলাম, একটা আয়তলেখ পেয়ে গেলাম। আচ্ছা, 148-এ 26-এর দ্বিগুণ 52 গুনলাম। আচ্ছা, 154-তেও 52 বললাম, আমরা তৃতীয় আয়তলেখ পেয়ে গেলাম। 154-তে এর দ্বিগুণ কত হয়, 28, 154-তেও 28 গুনলাম, 160-এও 28 গুনলাম, যোগ করলাম, আর একটা আয়তলেখ পেয়ে গেলাম। আচ্ছা, 160-এও এবার 5-এর দ্বিগুণ কত, 10 গুনলাম, 166-তেও 10 গুনলাম, যোগ করলাম, আর একটা আয়তলেখ পেয়ে গেলাম। তাহলে আমাদের যে পরিসংখ্যা বিভাজন ছক দিয়েছিল তার আয়তলেখ গঠন হয়ে গেল। হ্যাঁ, তাহলে কীভাবে আয়তলেখ গঠন করতে হলো, শুধু নতুন আলাদা একটা বৈশিষ্ট্য একের অঙ্ক থেকে কী পেলাম, এই ভগ্নরেখার ব্যাপারটা আমরা এখানে পেলাম, তাই তো? ভগ্নরেখাটা আগেরটাতে ছিল না, এটাতে ভগ্নরেখাটা আসলো। এবং ভগ্নরেখাটা কখন আসছে এটা নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি তোমাদের, যে যখন কি 0 থেকে শুরু হবে না, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট আলাদা কোনো জায়গা থেকে শুরু হবে, তখন আমাদের এই মাঝের জায়গাগুলো না দেখিয়ে সেখানে কি দেখিয়ে দেবো, একটা ভগ্নরেখা দেখালে বুঝে গেল যে মাঝের অংশগুলো এখানে কি করেছে, এক জায়গায় কোন চিহ্নিত করা আছে, দেখানো যাচ্ছে না। এটাই হচ্ছে ভগ্নরেখার কাজ। এই ভগ্নরেখা না দিলে কিন্তু ভুল, ছবি ভুল, কিন্তু ভুল, যেহেতু আমরা 0 থেকে শুরু করছি না। কিন্তু যদি 0 থেকে শুরু করি তাহলে সেক্ষেত্রে আমাদের তো এখান থেকে 0 শুরু হবে, সেক্ষেত্রে আমাদের কোনো ভগ্নরেখার ব্যাপারই আসবে না, যেমন একের অঙ্কের ক্ষেত্রে এসেছে।
আচ্ছা, এটা গেল। তাহলে 1 নম্বর 2 নম্বরটা নিশ্চয়ই সবাইকে বোঝাতে পেরেছি। চলে আসছে আমরা 3 এর অঙ্কে। আচ্ছা, 3 অঙ্কে চলে এসেছি আমরা। কি বলেছে দেখো, আমাদের পাড়ার 10 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দিভাষী লোকের সংখ্যা সংগ্রহ করে নিচের ছকে লিখলাম। দিয়ে আমাদের এদের একটা আয়তরেখা তৈরি করতে হবে। 10 থেকে 15, 16 থেকে 21। এবার এখানে লক্ষ্য করে দেখো, এই যে আমাদের আয়তরেখা করতে গেলে এবার এই 3 নম্বরে আরেকটা আলাদা বৈশিষ্ট্য চলে আসছে। কীরকম চলে আসছে আমি তো দেখিয়ে নিই এখানে। 3 অঙ্কটা আচ্ছা, প্রথমে লিখে নিই। এখানে 3টে ঘর করতে হবে। কেন করতে হবে বোঝাচ্ছি এখন। 3টে ঘর করতে হবে আমাদেরকে। শ্রেণী, যেটা বয়সে আছে, হ্যাঁ শ্রেণীটা কিসে আছে, এটা বয়স, এটা বছর 10 থেকে 15। তারপরে আছে কি 16 থেকে 21। তারপরে আছে কত 22 থেকে 27, 28 থেকে 33, 34 থেকে 39, 40 থেকে 45। খেয়াল করে দেখো, এখানে যে শ্রেণীগুলো নেওয়া আছে প্রত্যেকটা কিন্তু কি দেখো শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেসে আছে, অর্থাৎ এর ঊর্ধ্ব সীমানা আর এর নিম্ন সীমানা এক না, আলাদা আলাদা। এই ক্ষেত্রে আমাদের এখানে কি করে নিতে হবে, শ্রেণী সীমানা করে নিতে হবে। শ্রেণী নালে অঙ্কটা করা যাবে না, আয়তরেখা তৈরি করা যাবে না, শ্রেণী সীমানা। তাহলে এই ঘরটা দেওয়া নাই, এইটাই আমাদের এক্সট্রাটা করে নিতে হচ্ছে। আর এটা পরিসংখ্যা, পরিসংখ্যা মানে ওই যে মানুষের সংখ্যা যেটা, হ্যাঁ লোকের সংখ্যা, লোক সংখ্যা, লোক সংখ্যা। আচ্ছা, তাহলে শ্রেণী সীমানা কিভাবে করব দেখো, এটা 15 আছে, এটা 16 আছে, তাহলে বিয়োগফল 1, তাকে 2 দিয়ে ভাগ করলে 0.5 হয়, তো মনে আছে বার, তাহলে 0.5 এটা বেড়ে যাবে, এটা 0.5 কমে যাবে, তাহলে দেখো দুটো সেম হয়ে যাবে। তাই এটার ক্ষেত্রে তাই হবে, 0.5 কমে গেলে এটা 9.5 থেকে 15.5, 0.5 করে নিম্ন সীমায় কমবে, ঊর্ধ্ব সীমায় বাড়বে। এটা হচ্ছে শ্রেণী সীমানা তৈরি করার নিয়ম। হ্যাঁ, সবসময় 0.5 কমিয়ে দেবো, যদি এই পার্থক্যটা 1 হয়, পার্থক্যটা 2 হলে তাহলে আবার 1 করে হতো সেক্ষেত্রে, সেটা সেই ধরনের সাধারণত থাকে না। তাহলে এটা 15, এটা 16 আছে, তাহলে 0.5 কমে যাবে, এটা নিম্ন সীমায়, ঊর্ধ্ব সীমায় 0.5 বেড়ে যাবে। তাহলে এটা কমে গেলে 15.5, এটা 21.5, এটা 21.5, এটা 27.5, এটা 27.5, এটা 33.5, এটা 33.5, এটা 39.5, এটা 39.5, এটা 55.5। আচ্ছা, আমরা তাহলে শ্রেণীটাকে শ্রেণী সীমানায় কনভার্ট করে নিলাম। কেন বললাম, না হলে কিন্তু আয়তলেখ এটা কন্টিনিউয়াস না হলে আয়তলেখ হবে না, অর্থাৎ এর ঊর্ধ্ব সীমানা এর নিম্ন সীমানা সেম হতে হবে, তবেই আমাদের আয়তলেখ গঠন করতে পারবো। আর তাদের পরিসংখ্যাগুলো যা আছে তাই থেকে যাবে। কি কি আছে, প্রথমটায় আছে কত 8, এটা 14, 10, 20, 6,
12 এই আছে তো। আচ্ছা, তাহলে আমরা প্রথম কাজ হলো ছকটা তৈরি করে না। হ্যাঁ, ছকটাতে কি করলাম আমরা, শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেস ছিল সেটা শ্রেণী বহির্ভূত প্রসেসে নিয়ে আসলাম, না হলে আয়তলেখ করা যাবে না। অর্থাৎ এই ঊর্ধ্বসীমা না আর নিম্নসীমানা সেম করতে হলো। কিভাবে করতে হলো তো আমি শেখালাম। 0.5 এটা কমিয়ে দেবো নিম্ন সীমানায়, ঊর্ধ্ব সীমানায় 0.5 বাড়িয়ে দেবো প্রত্যেকটা ক্ষেত্রে, দিয়ে আমরা এই একটা নতুন কলাম পেয়ে গেলাম। এইটাই আমাদের কাজে লাগবে এবার। হ্যাঁ, এবার আমরা গ্রাফে চলে যাচ্ছি। এবার এটা খাতায় হলো, এবার গ্রাফে চলে যাচ্ছি। গ্রাফে আমরা কি করে নিলাম, দুটো অক্ষ টেনে নিলাম। প্রথম পাতটুকুই দেখালেই চলবে, এটা জাস্ট ইন্ডিকেট করে রাখবো। এটা ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ, এটা এক্স। এবার শুরু হচ্ছে 9.5 থেকে, তাই তো আমাদের। আচ্ছা, আমরা প্রথম 5 ঘর থেকে শুরু করি। 5 ঘরে 5, 10, 15, 20 এইভাবে আছে তো। আমরা 5 ঘরে 5, এটা 10, এটা 15, এটা 20, এটা 25, এটা 30, এটা 35, এটা 40, এটা হচ্ছে 45, এটা 50, এইভাবে ঘর আছে তো সব। আমি একটু বড় নিয়ে ফেললাম। আচ্ছা ঠিক আছে, মোটামুটি হয়ে যাবে। 50 আমাদের লাগবে কত, 45, ঠিক আছে, হয়ে যাবে এটা আমাদের। আচ্ছা, এই প্রথম 5 ঘরে আমরা কি করব, 9.5 লিখলাম। দেখেন একটা ভগ্ন রেখা দেখে নিন, ছোট্ট করে একটা ভগ্ন রেখা দেখে দিলাম। 5 ঘর যেটা খেয়াল করতে পারছো, এটা 10 ঘর। তার আগে একটা ছোট্ট দাগ, হালকা মোটা দাগে একটা 5 ঘর আছে, সেখানে 9.5 নিলাম। কেন নিলাম পরে বলছি। আর ঠিক 10 ঘরে আমরা নিতে পারি, কোনো অসুবিধা নাই। 10 ঘরে 15.5, মানে 15 থেকে 15.5, মাঝে 10-এর পার্থক্য থাকুক, কোনো অসুবিধা নাই। সেটা কি হবে পরে স্কেলটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা 5-এ নিলাম 9.5, আর 15-তে নিলাম 15.5। তারপরে এবার নিব 25-এ নিব কত, 21.5। তারপরে নিব 27.5, আবার 35-এ। তারপরে নিব 39.5, তারপরে নিব 45.5। আচ্ছা, আমরা কি নিলাম দেখো, খেয়াল করে দেখো, লক্ষ্য করে দেখো। এটা এক্স অক্ষের স্কেলটা একটু বুঝে নাও। এক্স অক্ষ বরাবর আমরা, এটা 5-এর দাগ, কিন্তু অরিজিনাল গ্রাফে 5-এর দাগ, কিন্তু সেখানে নিলাম কত, 9.5। তার মানে মাঝে কিছুটা নিলাম না বলে সেখানে আরো কি করতে হলো, একটা ভগ্ন রেখা দেখাতে হবে। বুঝতে পেরেছো? এটা 10-এর দাগ কিছু নিলাম না। 15 থেকে কি নিলাম, 15.5। হ্যাঁ, তারপর 20-তে নিলাম না, 25-এ নিলাম 21.5, তারপরে 30-এ নিলাম না, 35 থেকে 27.5, তারপরে 40-এ নিলাম না, 45 থেকে 39.5, তারপরে 50-এ নিলাম না, 55 থেকে নিলাম 45.5। পরপর আমরা এই 10 এদের পার্থক্য খেয়াল করে দেখো। এখান থেকে এটা পার্থক্য হচ্ছে কত, 6, তাই না? 15.5 থেকে 9.5 বিয়োগ করলে কত হয়, 6 হয় তো। বা এখান থেকে বিয়োগ করলে কত হয়, 6 ঘর করে যাচ্ছি, মানে এতে গ্রাফে 10 ঘর যাচ্ছি, কিন্তু আমরা 6 ঘর গুনছি, তাই গুনছি না। 9.5 থেকে 15.5 গোনা মানে ক ঘর গোনা হলো, 6 গোনা হলো। হ্যাঁ, তাহলে 6 বছর গোনা হলো আসলে। তাহলে আমরা কি লিখবো, এক্স অক্ষ বরাবর স্কেলটা আগে লিখে নিই। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কটা বাহু, 10টি বাহুর দৈর্ঘ্য, 10টি বাহুর দৈর্ঘ্য সমান 6 বছর, তাই তো? এগুলো সব বছরের তো হিসাব, এই যেগুলো বছরের হিসাব। তাহলে 6 বছর নিয়েছি। আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কি নেব দেখো, এটা দ্বিগুণ করলেই ভালো হবে। দেখো 8 আছে তো, তাহলে দ্বিগুণ নিলে ভালো হবে, ছবিটা ভালো হবে। মানে 16 গুণবো, তাই তো? তার মানে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 2টি বাহুর দৈর্ঘ্য সমান কি, একজন লোক। আমরা এইভাবে স্কেলটা নির্বাচন করলাম। তাহলে প্রথমে স্কেলটা দেখে নিলাম।
নিয়ে আমরা এটাকে অঙ্কটাকে এগিয়ে যাবো এবার। আচ্ছা, এটা আমি দাগিয়ে নিই। এটা 10, এটা 20 দাগ, এটা 30-এর দাগ, এটা 40, এটা 50, মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, এবার প্রথম আছে কি 9.5 কত গুনবো, দ্বিগুণ গুনবো তো 16। 9.5 16 গুনবো 10, এটা 15 16 এরকম জায়গা 16। আচ্ছা, 15.5 গুনবো কত 16, যোগ করলাম, প্রথম আয়তলেখ পেয়ে গেলাম। তারপর চলে আসবে এবার 15.5, এবার 14 দ্বিগুণ কত 28 গুনবো, তাই তো? ওটা 20 30 28 মানে একটু নিচে হবে, এরকম জায়গায় আসবে দেখবো। আচ্ছা, 21.5 গুনবো কত 28, যোগ করলাম, যোগ করে দিলাম, দ্বিতীয় আয়তলেখ পেয়ে গেলাম। আচ্ছা, চলে আসবে এবার 21.5 মানে ওই ঘরে আবার এখানে 28 গুনলাম, এবার 21.5 এবার 10-এর দ্বিগুণ কত 20, 20 ঘরে দেখো এই সোজা 20, তার মানে এরকম হলো এটা, তাই তো? আর 27.5 সেটা তো কত নিতে হবে, 20 নিতে হবে। কেন 20 নিলাম বুঝতে পারলে তো? 10-এর দ্বিগুণ, সব দ্বিগুণ করে নিচ্ছি, তাহলে এখানেও 20 নিলাম, এটাতেও 20 নিলাম। চলে আসবে এবার 27.5, এবার 20 আছে, তার মানে দ্বিগুণ করলে কত হবে 40। 27.5 এবার 40, 10 20 30 40, এই যে এই বরাবর হয়ে গেল, এটা 40। একটু সোজা হবে, তোমাদের গ্রাফে ভালো বুঝতে পারবে এটা, আমাদের গ্রাফটা নয়, আমি আন্দাজে করছি। আর তাহলে 33.5 কত নিব 40 নিব, তাই তো? 33.5 40। আচ্ছা, আমি কি ভুল করলাম কিছু? 9.5 8 হলো, এটা প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, চতুর্থ হচ্ছে, চতুর্থ কমপ্লিট হলো। ফাইভ 15.5 21.5 27.5, ও এখানে 33.5টা নেওয়া হয়নি, 33.5। তারপরে আমাদের একটু বড় করতে হবে ঘরটাকে, হ্যাঁ ঘরটাকে একটু বড় করতে হবে। তারপরে হচ্ছে কত 39.5, তারপরে হবে কত 45.5। আচ্ছা, তাহলে এই আয়তলেখটা কমপ্লিট হলো আমাদের। চলে আসছে এবার 33.5 আবার 6-এর দ্বিগুণ কত 12, 6-এর দ্বিগুণ হচ্ছে 12, 10-এর ঘর, এটা তার থেকে একটু বড় মানে এরকম জায়গাতে আসবে। আর 39.5 ও 12, এটা যোগ করে দিলাম, পঞ্চমটা পেয়ে গেলাম। চলে আসছে এবার ষষ্ঠতে 39.12 দ্বিগুণ কত 24 নেব, 39.5 12 দ্বিগুণ 24, এটা 10-এর ঘর, এটা 20-এর ঘর, এটা এই 24-এর ঘর, এই বরাবর 24-এর ঘর। আচ্ছা, এটা তো কত নেব 24, এটাকে যোগ করে দিলাম, তাই তো? তাহলে আমাদের 5টা আয়তলেখ কমপ্লিট হয়ে গেল, 6টা আয়তলেখ হয়ে গেল। আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে প্রথম কাজ এই অঙ্কটাই, যেহেতু অঙ্কটাই শ্রেণী সীমানা করে দেওয়া নাই, শ্রেণীতে দেওয়া আছে মানে সীমাতে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এটা 15 এটা 16, মানে এর ঊর্ধ্বসীমা আর এই নিম্ন সীমাটা সেম নাই। এক্ষেত্রে আয়তলেখ গঠন করতে গেলে অসুবিধা হয় আমাদের, অর্থাৎ এটা যে তথ্যটা দেওয়া ছিল শ্রেণী অন্তর্ভুক্ত প্রসেসে দেওয়া ছিল, আমাদেরকে শ্রেণী বহির্ভূত প্রসেসে আনতে হবে। আমাদের শ্রেণী বহির্ভূত প্রসেস কীভাবে করতে হয় আমরা জেনেছি আগে, জানি। তা সেই শ্রেণী সীমানা করে নিতে হবে, মানে 0.5 ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেবো, এর নিম্ন সীমা কমিয়ে দেবো, তাহলে দুটো সেম হয়ে গেল সেম, বা এটা সেম হয়ে গেল। এইভাবে আমরা শ্রেণী সীমানা করে নিলাম, হ্যাঁ। আর পরিসংখ্যা তো যা ছিল তাই থাকলো। এবার আমরা স্কেল নির্বাচন করা আমাদের মুখ্য ব্যাপার। স্কেল নির্বাচন করতে গিয়ে খেয়াল করে দেখো আমাদের শুরু হবে কোথা থেকে, 9.5 থেকে শুরু হবে। তাহলে 5-এর ঘরে আমরা 9.5 নিলাম, হ্যাঁ। আর 10-এ না নিয়ে 15-র ঘরে নিলাম আমরা 15.5। তারপরে 20-তে না নিয়ে 25-এর ঘরে নিলাম 21.5। তারপরে 25-এর পরে কত 35, তাই তো? 35-এর ঘরে নিলাম 27.5। তারপরে 45-এ নিলাম 33.5, 55-তে নিলাম 39.5, আর 65-তে নিলাম 45.5। মানে মোট কথা x অক্ষ বরাবর আমরা কি যাচ্ছি 10 ঘর যাচ্ছি, কিন্তু গুনছি কত 6 বছর গুনছি। 9.5 থেকে 15.5 ক বছর 6 বছর হয়, তাহলে আমরা 10 ঘর যাচ্ছি কিন্তু 6 বছর গুনছি। স্কেলটা তাই লিখলাম কি x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 10টি বাহুর দৈর্ঘ্য সমান 6 বছর, হ্যাঁ। আর
ওয়াই অক্ষ বরাবর স্কেলটা কি নিলাম, দেখো যে তথ্যগুলো দিয়েছে ছোট ছোট তথ্য আমরা দ্বিগুণ করে নিই, তাহলে ছবিটা ভালো লাগবে দেখতে। আমাদের এটা করে করলেও সরাসরি এটা দিয়ে করলেও হতো 8 গুণতাম, এটা 14 গুণতাম, তাতে ছবিগুলো একটু চাপা চাপা হতো, হ্যাঁ ভালো লাগতো না। তো আমরা একটু কি করলাম, এটা দ্বিগুণ করে দিলাম, অর্থাৎ স্কেলটা তাহলে সেই মতো করে লিখবো যে প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটো বাহু, একজন লোক সংখ্যা মানে কতগুলা বাহু গুনছি, দুটো বাহু গুনছি, দুটো বাহু গুনছি একজন লোকের জন্য। তাহলে 8 জন লোকের জন্য কতগুলা বাহু গুনবোটা, এটা 16 গুনবো। এটা 14 জন লোক আছে গুনবো 28টা বাহু গুনবো। এটা 10 জন লোক আছে কত গুনবো, 20টা বাহু। এটা 20 জন লোক আছে তাহলে তার দ্বিগুণ কত, 40টা বাহু গুনবো। এটা 6 জন লোক আছে তার দ্বিগুণ 12টা বাহু গুনবো। আর এটা 12টা আছে তার দ্বিগুণ কত, 24টা বাহু গুনবো। তাহলে ওয়াই অক্ষ বরাবর স্কেলটা বুঝতে পারলে যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটো বাহু যাবো তাহলে একজন লোক হবে, হ্যাঁ। তাহলে 8টা বাহু, 8 জন লোক করতে গেলে তাহলে কতগুলো বাহু যেতে হবে, 8 দুগুণ 16টা বাহু যেতে হবে, মানে 16 ঘর যাবে। এই কারণে দেখো 9.5 এ নিলাম 16 আর 15.5 এ নিলাম কত, আমরা 16 নিলাম। আয়তলেখ প্রথমটা কমপ্লিট হলো। আচ্ছা, আবার 15.5 এ কত, 14 দ্বিগুণ 28 নিলাম, আর 21.5 ও কত নিলাম, 28 নিলাম, যোগ করলাম, পেয়ে গেলাম এটা। তারপরে 21.5 আবার 10 এর দ্বিগুণ 20 নিলাম, আচ্ছা 27.5 ও 20 নিলাম, যোগ করলাম, তৃতীয় আয়তলেখ পেয়ে গেলাম। চলে আসবো 27.5 এর 40 এর দ্বিগুণ, 20 দ্বিগুণ 40 হয়ে গেল, 40 নিলাম, 33.5 ও 40 নিলাম, যোগ করলাম, চতুর্থ আয়তলেখ পেয়ে গেলাম। আচ্ছা, এবার 33.5 এর 6 এর দ্বিগুণ 12 নিলাম, 39.5 ও 12 নিলাম, আমরা চতুর্থ পঞ্চমটা পেয়ে গেলাম আয়তলেখ। তারপরে এবার 39.5 এ 12 দ্বিগুণ যে 24 নিলাম, 45.5 ও কত নিলাম, 24, যোগ করলাম, আমরা এটাও পেয়ে গেলাম, তাই তো। আর এখানে অবশ্যই একটা ভগ্নরেখা দেখাতে হলো, কেন আমরা যে 0 থেকে শুরু করলাম না, এই কারণে কি হলো, মাঝে কিছুটা অংশ বাদ থাকলো বলে আমরা একটা ভগ্নরেখা দেখিয়ে অঙ্কটাকে আমরা শুরু করব। তাহলে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়ে গেল। আর শুধু এক্সট্রা কি করতে হলো, আমাদের এখানে অঙ্কটাই শ্রেণী সীমানা করতে হলো, হ্যাঁ। তাছাড়া মোটামুটি 2 এর মতোই অঙ্ক ছিল এটা প্রায়। আর এগুলোকে আলাদা আলাদা চিহ্ন দেখিয়ে করতে পারো, আমি আর দিচ্ছি না, এই আলাদা আলাদা চিহ্ন এভাবে দেখিয়ে দিলে। এইভাবে আলাদা আলাদা চিহ্ন দিয়ে মানে আয়তলেখগুলোকে মানে ইন্ডিকেট করে দিলাম। তাহলে আমাদের 3 নম্বরটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। চলে আসছি 4 এর অঙ্কে আমরা এবার। এই তিনটে 1 2 3 যে তিনটে করা হলো, আজকে দুটো করা হলো, সবগুলো কিন্তু আলাদা আলাদা, তাই তো। প্রত্যেকটা একটু করে ডিস্টিংশন আলাদা আলাদা, নতুন নতুন জিনিস শিখছে ভাই, হ্যাঁ। এগুলো এই কারণে আমি সবগুলাই করলাম, দেখি 4 নম্বরটা কি আছে, যদি একই রকম হয় তাহলে করাবো না, পরেরটা চলে যাবো। আচ্ছা, 4-এরটাও কিন্তু সেম অঙ্ক, হ্যাঁ। আমি তাহলে ওটা করাচ্ছি না, আমি 5-এর অঙ্কটা দেখাচ্ছি, শেষ অঙ্ক দেখো আজকে 5-এর অঙ্কটা করাচ্ছি। প্রথমে কি বলেছে, পৃথাদের স্কুলে 75 জন লোকের দেওয়া হলো পরিসংখ্যা বহুভুজ গঠন করে। এবার আজকে আমি একটা শেখাচ্ছি নতুন জিনিস, পরিসংখ্যা বহুভুজ, 5-এর অঙ্ক, হ্যাঁ। পরিসংখ্যা বহুভুজ করতে হলে খুবই সুবিধা, আমরা যা তথ্য দেওয়া আছে ওগুলোকে লিখে নিচ্ছি। প্রাপ্ত নম্বর আর ছাত্রছাত্রী সংখ্যা, প্রাপ্ত নম্বর আর ছাত্র ছাত্রী সংখ্যা। আগে প্রথমে আমাদের তথ্যটাকে লিখে নিই। 30-এ 12, 30 করে পেয়েছে 12, 40 করে পেয়েছে 15, 50 করে পেয়েছে 21,
60 করে পেয়েছে 15 জন, 70 করে পেয়েছে 6 জন, 80 করে পেয়েছে 3 জন। এই তো আমাদের এই তথ্যটা দেওয়া আছে। এটা কিন্তু শ্রেণীটা সহজ শ্রেণী। 30 নম্বর পেয়েছে 12 জন, 40 নম্বর পেয়েছে 15 জন, 50 নম্বর পেয়েছে 21 জন, 60 নম্বর পেয়েছে 15 জন, 70 নম্বর পেয়েছে 6 জন, আর 80 নম্বর পেয়েছে কত? 3 জন। এখান থেকে আমাদের এবার আর আয়ত লেখন, এবার কি তৈরি করতে বলেছে? এখান থেকে আমাদের পাঁচেরটা তো, হ্যাঁ, পরিসংখ্যা বহুভুজ। কিভাবে পরিসংখ্যা বহুভুজ করি? তা প্রথম গ্রাফে চলে যাবো। এবার গ্রাফও সে একই রকম ভাবে আমরা গ্রাফে এঁকে নিলাম। এটা x ও x ড্যাশ, এটা y ও y ড্যাশ। ফার্স্ট কোয়াড্র্যান্টটাকে আমরা কি করলাম? ফোকাস করে রাখলাম, ওইটাতে আমাদের কাজে লাগবে। আচ্ছা এবার খেয়াল করে দেখো, এটা শুরু হচ্ছে কত থেকে? 30 থেকে। এই বহুভুজ, পরিসংখ্যা বহুভুজ তৈরি করতে গেলে ঠিক আগের একটা বিন্দু কত? 20 হয়, তাই তো? আর এর পরের একটা বিন্দু কত হয়? 90 হয়। এই দুটো আমাদের নিতে হবে, এক্সট্রা দুটো নিতে হবে। একটা আগের একটা বিন্দু, সেটা কত হবে? 20 হবে, আর পরের একটা বিন্দু কত হবে? সেটা 80 পরে কত হয়? 90 হয়। এটা মাথায় ঢুকলো সবার? তাহলে এটা খেয়াল রাখবো যে পরিসংখ্যা বহুভুজ গঠন করতে গেলে পরিসংখ্যা আয়ত লেখো না কিন্তু, এটা হবে পরিসংখ্যা বহুভুজ, মাথায় রাখবে এটা। পরিসংখ্যা বহুভুজ গঠন করতে গেলে তাহলে আগের একটা বিন্দু নিতে হবে, পরের একটা বিন্দু। আগের বিন্দুটা কত হবে? 30-এর আগেরটা 20, আর 80-র পরেরটা কত হয়ে যাবে? 90। এই দুটো আমাদের এক্সট্রা বিন্দু নিতে হবে, নিয়ে আমাদের অঙ্কটাকে এগিয়ে যেতে হবে, তাই তো? তাহলে আমরা, এবং সেই তাদের পরিসংখ্যাগুলো কিন্তু কি হবে? শূন্য হবে কিন্তু। এর আগের বিন্দু কত? 20, তার পরিসংখ্যা হবে শূন্য। তাহলে আমরা বিন্দুগুলো কি কি বসাবো? দেখো এখানে প্রথম বিন্দুটা বসাবো, তাহলে 20 0 বসাবো। আমি কি বলেছি? 30-এর আগের একটা বিন্দু কি নিতে হবে? সেটা 20 হয়, তার পরিসংখ্যা কিন্তু শূন্য হবে। তারপরে কত আছে? 30-এ কত গুনবো? 12 গুনবো। তারপরে 40-এ গুনবো কত? 40-এ গুনবো কত? 15। তারপরে 50-এ গুনবো কত? 21। তারপর 60-এ গুনবো কত? 15। তারপরে 70-এ গুনবো কত? 6। 80-তে গুনবো কত? 3। আর 90 গুনবো কত? 0। আমি বললাম না, শেষেও একটা বিন্দু নিতে হবে যারও পরিসংখ্যা কত হবে? শূন্য হবে। হ্যাঁ, আগেও একটা বিন্দু নিতে হবে যেটা 20 হলো, তার পরিসংখ্যা শূন্য হলো, আর শেষে একটা বিন্দু, তার পরিসংখ্যা শূন্য। দেখো 90ও দেওয়া নাই, 20 দেওয়া নাই, দেওয়া আছে, দেওয়া নেই এগুলো। কিন্তু আমাদের পরিসংখ্যা বহুভুজ গঠন করতে গেলে আগের একটা বিন্দু নিতে হবে, পরের একটা বিন্দু নিতে হবে, এবং মনে রাখতে হবে তাদের পরিসংখ্যা অবশ্যই হবে শূন্য। হ্যাঁ, এবার আমরা এখানে শুরু করছি। আচ্ছা, আমরা শুরু করছি 20 থেকে, তাই তো? তাহলে এটা 10-এর দাগ, এটা 20-র দাগ, এটা 30-এর দাগ। আমাদের 90 পর্যন্ত নিতে হবে। 30, 40, 50, 60, 70, একটু বড় নিতে হবে এটা আমাদের জায়গাটা। এটা 80, এটা 90। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 সব দাগ পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আমাদের কোনো ভ্যারিয়েশন থাকলো না। x অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 নম্বর করে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে 20-তে প্রথম বিন্দু, 20-তে কত হবে? শূন্য, তার পরিসংখ্যা 20-এর পরিসংখ্যা কত হয়ে গেল? শূন্য। তারপর 30-এর পরিসংখ্যা কত? 12। 30-এ, আচ্ছা এইদিকে আমি দাগটা নিয়ে নিই। এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80 যা লাগবে। আচ্ছা, এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80। আচ্ছা, এবার এটা আমরা এই যে তথ্যগুলো দেওয়া আছে, এগুলো ছোট ছোট তথ্য দেওয়া আছে, তো আমরা দ্বিগুণ করে করতে পারি, আবার দ্বিগুণ না করে সরাসরি 12ই গুনে দিলাম। হ্যাঁ, তাহলে কিন্তু ছোট হবে। 12 তো 15 এই পর্যন্ত যাবে। আমরা এগুলো দ্বিগুণ করেই করি। হ্যাঁ, আচ্ছা, দ্বিগুণ করলে কত? 12 দ্বিগুণ কত হবে? 24। তাহলে 30-এ গুনবো 24, 30-এ গুনবো 24। এই যে এটা 20, 24 এই বরাবর আসবে, এখানে একটা বিন্দু হলো। তারপর 40-এ গুনবো কত? 15 দ্বিগুণ 30, এই আসলো একটা। তারপরে 50-এ গুনবো কত? 42, দ্বিগুণ কত হয়? 42, 42 মানে এই কোন জায়গাতে আসবে। তারপর 60-এ গুনবো কত? 15 দ্বিগুণ 30, 30 মানে এই বরাবর আসলো। তারপর 70-এ গুনবো কত? 6 দ্বিগুণ 12, 6 দ্বিগুণ 12 এরকম জায়গায় আসবে।
তারপরে 80 দিয়ে গুণবো কত, 3 দ্বিগুণ 6, তারপর 90 গুণবো কত, 0, দিয়ে সেগুলোকে আমরা যোগ করে দেব। এই যোগ করলাম, পরপর যোগ করবো কিন্তু, হ্যাঁ স্কেল দিয়ে করবো যোগ, পরপর করবো। এতে প্রত্যেকটা বিন্দুর নাম দিয়ে দিতে পারি। এটা এ নাম দিলাম, এটা বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, পরপর সব নাম দিয়ে দিলাম। এই যে আমাদের একটা এ বি সি ডি ই এফ জি এইচ একটা কি পেলাম, একটা বহুভুজ পেলাম, যার অনেকগুলাই বাহু। এইটাই হচ্ছে আমাদের নির্ণেয় পরিসংখ্যা বহুভুজ। হ্যাঁ, তাহলে নির্ণেয় পরিসংখ্যা বহুভুজ অর্থাৎ আমাদের কোনো একটা পরিসংখ্যা তালিকাকে সেটা যদি আমরা যদি পরিসংখ্যা বহুভুজের আকারে আঁকতে চাই, তাহলে কী করতে হবে আমাদেরকে, সেগুলোকে গ্রাফে কীভাবে বসাচ্ছি দেখো। আমরা কি করলাম, এটা আগের একটা বিন্দু নিতে হচ্ছে, পরের একটা বিন্দু, তাদের পরিসংখ্যাগুলো কিন্তু শূন্য নেবো। হ্যাঁ অবশ্যই 80 পরে কোথায় 90, 0 নিলাম। আমরা বিন্দুগুলোকে লিখে নিতে পারি এখানে, যে এই বিন্দুগুলোকে আমাদের গ্রাফে রিপ্রেজেন্ট করবো। হ্যাঁ, তাহলে গ্রাফে রিপ্রেজেন্ট করতে গিয়ে আমি কি করলাম, এক্স অক্ষ বরাবর যা আছে তাই বললাম, কিন্তু ওয়াই অক্ষ বরাবর যেহেতু এগুলো ছোট ছোট সংখ্যা আছে, তাই তো, তাহলে কি হবে, নাহলে এই গ্রাফটা খুবই চাপা হয়ে যেত, দেখতে খারাপ লাগতো। আমরা কি করলাম, এটাকে এগুলো সব দ্বিগুণ করে নিলাম। 12 দ্বিগুণ কত, 20, এই 24, 15 দ্বিগুণ 30, 21 দ্বিগুণ কত, 42, 15 দ্বিগুণ 30, 6 দ্বিগুণ 12, 3 দ্বিগুণ 6। এইভাবে আমরা কি করে নিলাম, এটাকে কনভার্ট করে নিলাম। তাহলে স্কেলটা কি লিখবো, এক্স অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 নম্বর। এটাতে কোনো পার্থক্য আনলাম না, কিন্তু ওয়াই অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য না দুটি বাহুর দৈর্ঘ্য সমান একজন ছাত্রছাত্রী। তাহলে ওয়াই অক্ষ বরাবর স্কেলটাকে আমরা একটু পাল্টিয়ে নিলাম, তাই তো। কি করলাম, ওয়াই অক্ষ বরাবর দুটো বাহুর দৈর্ঘ্য, একজন ছাত্রছাত্রীর জন্য দুটো বাহুর দৈর্ঘ্য গুনছি আমরা। তাহলে যেখানে 12টা বাহু, 12 জন ছাত্রছাত্রীর জন্য কত গুনবো, 24 গুণ। দেখো 12 জন আমরা 24 গুনেছি। হ্যাঁ, তারপরে 40-এ এটা কত, 15 এর জন্য দ্বিগুণ গুনেছি, 30 গুনেছি। তারপর 50-এ কত আছে, 21 এর জন্য 42 গুনেছি। তারপরে আবার 60-এ আছে 15, তার দ্বিগুণ কত, 30 গুনেছি। 70-এ আছে 6, তার দ্বিগুণ কত, 12 গুনেছি। তারপর 80-তে আছে 3, তার দ্বিগুণ কত, 6 গুনেছি। আর তৃতীয়টা আছে কত, 90, তার তো পরিসংখ্যা 0, মানে যা আছে তাই গুনলাম। হ্যাঁ, সেই বিন্দুগুলোকে তাহলে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করে নিলাম, করে সেগুলোকে যোগ করলাম। যোগ করে তাহলে কি পেলাম, আমাদের কোনটা পরিসংখ্যা বহুভুজ পেলাম, এই দেখো এটা এ বি সি ডি ই এফ জি এইচ, এইটা হলো পরিসংখ্যা বহুভুজ। তাহলে অতএব এ বি সি ডি ই এফ জি এইচ উদ্দিষ্ট পরিসংখ্যা বহুভুজ অঙ্কিত হলো। পরিসংখ্যা বহুভুজ অঙ্কিত হলো, এটাই আমাদের, এটা অবশ্যই লিখতে হবে, শেষে নিচে লিখে দিতে হবে। এই বিন্দুগুলাও লিখবো, কি কি বিন্দু বসালাম সেটাও লিখবো, আচ্ছা কি স্কেল নিলাম সেটাও লিখবো, আর কোনটা পরিসংখ্যা বহুভুজ হলো সেটাও লিখতে হবে, তবেই আমাদের আনসারটা কমপ্লিট হচ্ছে। আবার এই চার্টটাকেও আমরা লিখে নেবো এরকম, হ্যাঁ খাতাতে। তাহলে মেন খাতাতে আমাদের কী কী থাকবে, এই চার্টটা থাকবে, আর কী কী বিন্দু বসালাম সেগুলো লিখে নেবো একটু, যে ছক্কা গোছে এই এত বিন্দুগুলোকে স্থাপন করলাম। আর যে স্কেলটা, তার আগে স্কেলটা লিখে নিই, স্কেলটা লিখে নেবো, এই দুটো লিখে নেবো আগে, যে তারপরে বিন্দুগুলো কী কী বিন্দু সেগুলো লিখবো, লিখে শেষে অ্যান্সার হবে। অতএব এ বি সি ডি ই এফ জি এইচ উদ্দিষ্ট পরিসংখ্যা বহুভুজ অঙ্কিত হলো। এই পর্যন্ত লিখে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এটা গ্রাফে, এটা এই ছবিটা থাকছে গ্রাফে। তাহলে কোথায় কী করতে হবে বুঝতে পারলে, এই অংশটুকু, এই অংশগুলো সব সাদা কাগজে থাকবে, খাতাতে থাকবে, আর এটা থাকবে আসলে গ্রাফের মধ্যে। আমি পুরোটাই বলে দিলাম কোথায় কোনটাকে করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করলাম, এক্স অক্ষ বরাবর স্কেলে কোনো পরিবর্তন করলাম না। হ্যাঁ, একটা বাহুর দৈর্ঘ্য সমান 1 নম্বর করলাম, কিন্তু ওয়াই অক্ষ বরাবর হ্যাঁ কি করলাম, একটু যেহেতু ছোট ছোট সংখ্যা আছে, কি করলাম আমরা, যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান একজন ছাত্রছাত্রী করলাম। ওয়াই অক্ষ বরাবর দুটো বাহুর দৈর্ঘ্য বা দুটি বাহুর দৈর্ঘ্য সমান একজন ছাত্রছাত্রী, সেই হিসাবে এগুলো সব দ্বিগুণ দ্বিগুণ হয়ে গেল, সব তাই হয়ে গেল তো। এই যেগুলো যা সব দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখানে লেখার সময় এইভাবেই লিখবো, যা আছে তাই লিখবো।
গ্রাফে বসানোর সময় সেটা দ্বিগুণ করে বসাবো। হ্যাঁ, আর স্কেলটা তো লেখা হলো, আর শেষে কি লেখা হলো যে আমাদের কোনটা বহুভুজ অঙ্কিত হলো, যেটা চেয়েছে আমাদের সেটা এখানে লিখে দিতে হচ্ছে, যে কি কি এ বি সি ডি ই এফ জি এইচ উদ্দিষ্ট পরিসংখ্যা বহুভুজ আমাদের অঙ্কিত হচ্ছে, সেটাও আমাদের লিখে দিতে হচ্ছে। তাহলে আমাদের আজকে 5 পর্যন্ত থাক। আমরা তাহলে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অঙ্ক, 4এরটা কিন্তু একই রকম বলে আমি করালাম না। হ্যাঁ, 3-এর মতোই অঙ্ক করে ফেলবে তোমরা। আচ্ছা, 6 অঙ্কটা দেখো, নিচে পরিসংখ্যা বিভাজন পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। 6 অঙ্কটা করতে গেলে তোমরা কি করবে, একটা নতুন সারি করবে, মধ্যবিন্দু বলে নেবে। হ্যাঁ, বা শ্রেণী মধ্য করে নেবে, শ্রেণী মধ্য করে নিয়ে করার চেষ্টা করবে। আমি আরেকবার বলে দিচ্ছি, একটু জাস্ট হিন্টস দিচ্ছি আমি। হ্যাঁ, 6টা তোমরা করার চেষ্টা করবে, তো নাহলে তো অনেক সময় লেগে যাবে চ্যাপ্টারটা, প্রচুর বড় বড় অঙ্ক তো সময় লাগছে খুব। 6টাই বাড়িতে যাতে করতে পারো, আমি তার জন্য একটু হিন্টস দিয়ে দিচ্ছি। 6টার ক্ষেত্রে কি করবে, 3টে ঘর করে নেবে। তার শ্রেণী, প্রথমে চার্ট, শ্রেণী মধ্য আর পরিসংখ্যা, এগুলো চার্ট করে নেবে। শ্রেণী কি দেওয়া আছে, 0 to 5, 5 to 10, 10 to 15, 15 to 20, 20 to 25, 25 to 30, এই দেওয়া আছে তো, 25 30। তো এগুলোকে সব শ্রেণী মধ্য, মানে এদের যোগ করে 2 দিয়ে ভাগ করলে কথা 2.5, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 7.5, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 12.5, এটা 17.5, এটা 22.5, এটা 27.5। আমাদের প্রথম শ্রেণী মধ্য করে নিতে হবে। আর পরিসংখ্যাতে যা আছে তাই লিখে যাবে। 4, 10, 24, 12, 20, 8, তাই তো। দিয়ে এবার তোমরা এটাকে স্কেলে যখন বসাবে, আমি জাস্ট ছোট্ট করে হিন্টস দিয়ে দিচ্ছি। 5, 10, 15, 20 সব পর 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 5, 10, 15, 20 আছে দেখুন। সেই 5-এর ঘরে তুমি কি করবে, 2.5টা ব্যবহার করবে 5-এর ঘরে। তাহলে 5 ঘর মানে দ্বিগুণ হলো। হ্যাঁ, তাহলে 10-এর ঘরে না গুণে আমরা কত গুণবো, এটা আবার এই 15-এর ঘরে কি কত হবে, 7.5। তারপর 25-এর ঘরে গিয়ে কি হবে, 12.5। এইভাবে 5 ঘর করে এক্সট্রা করে এগিয়ে আসলে কি করলাম, x অক্ষ বরাবর আমরা দুটো বাহুর দৈর্ঘ্য, একটা শ্রেণী মানে কত হচ্ছে, দুটো বাহুর দৈর্ঘ্য, মানে আড়াইটা শ্রেণী মানে 5 ঘর বললাম, দেখো না 5 ঘর বললাম। আচ্ছা, 7.5টা মানে কত, 15 ঘর বললাম, তার দ্বিগুণ হয় 15। তারপরে 12.5 মানে কত, 25 ঘর বললাম, দেখো। এইভাবে আমরা এগিয়ে যাবো। হ্যাঁ, এক্স স্কেলটাকে এইভাবে চয়েস করে দেবো অঙ্কটাকে, কোনো অসুবিধা হবে না। তারপর তোমরা এটাকে তার আগে একটা বিন্দু নিতে হবে, তো তার আগের বিন্দুটা হবে কত, এর থেকে 5 হলে -2.5 হবে তো বিন্দু। হ্যাঁ, ওইটা একটু খেয়াল রাখতে হবে। আগের একটা ঠিক বিন্দু হবে -2.5, একটু জটিলতা আসবে জায়গাটায়, ছোট্ট করে আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি। এর আগে একটা বিন্দু হবে -2.5, এর পরিসংখ্যাটা কত আসবে, 0 আসবে, মানে আগের 5-এর ঘর, মানে -5-এ হবে -2.5 নেব। হ্যাঁ, আচ্ছা, আর 2.5-এ কত নিব, এটা দ্বিগুণ করে করতে পারি। 4 আছে তো 8 নিয়ে নিলাম, 8 নিলাম। তারপর এটা 10 আছে 20 নিলাম 7.5-এ। তারপর এটা 12.5-এ 24 আছে, কত নিলাম, 48 নিলাম। এইভাবে আমরা পরপর করে নিয়ে এগুলোকে যোগ করে নেব। শেষে একটা বিন্দু কত আসবে, কততে, 32.5, তার পরিসংখ্যা কত আসবে, 0 আসবে। হ্যাঁ, সেটাও আমরা নিয়ে নেব। নিয়ে আমাদের, তোমরা এটা গ্রাফটা করবে তো বাড়িতে, আশা করি পেরে যাবে এটা। তাহলে এক্সট্রা কি করতে হলো, আমাদের এটা শ্রেণী মধ্যকটাকে করে নিতে হলো, তাই তো। তাছাড়া বাদ বাকি মোটামুটি প্রায় একই রকম, শুধু একটা খেয়াল রাখবো, আগের বিন্দুটা কত হবে, -2.5 হবে, সেটা 5-এর ঘরে নেব। এটা -5-এর ঘরে -2.5 নেব। তারপর পরপর 5-এর ঘরে 2.5, 15 ঘরে 7.5, 25-এর ঘরে 12.5, 35-এর ঘরে 17.5, এইভাবে সব এই পরপর এগিয়ে যাবে। এটা এটাকে তোমরা তাহলে এটা নিজেরা করে নেবে, আশা করি তোমরা এটা করে নিতে পারবে। সেটুকু আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। পরে তাহলে পরের দিকে অঙ্কগুলো যাবে, অনেক অঙ্ক আছে, প্রচুর বড় বড় অঙ্ক, সময় লেগে যাচ্ছে।